গল্পের নাম দৃষ্টির গভীরে। গল্পটি লিখেছেন প্রচেতা ঠাকুর। না মা, ও ছুটি পেল না, আমি একাই আসছি। কি করব বলো? কি গো, প্রথম বছর পুজো, একটু জোর দিয়ে বলতে পারলে না? তুমি একা একা ঘুরবে নাকি? কি বলি বলো? আমি আসছি পরশু। হ্যাঁ, ওই দুটোর মধ্যে ঢুকে যাব। বাবাকে এয়ারপোর্টে আসতে হবে না, আমি চলে যাব। তুমি থামবে? নতুন বউ একলা আসবে এতটা? বাবা আমি দুজনেই যাব তোমায় আনতে। শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে ফোনের নেটটা অন করে ফেসবুকে ঢুকলো আলোলিকা। স্ক্রোল করতে করতে হঠাৎই যেন আঙুলটা আটকে গেল দাদার আপলোড করা বৌদির ছবিটাতে। সুসজ্জিত বাগানে বেশ নায়িকাদের মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে বৌদি। সামনে হাঁটু মুড়ে প্রপোজ করার ভঙ্গিতে গোলাপ হাতে দাদা। ক্যাপশন, আই উইশ আই কুড ব্রিং দ্য হোল ওয়ার্ল্ড অন ইয়োর ফিট। হ্যাপি বার্থডে ওয়াইফি। ব্যাস, 10 মিনিটে 50টা লাইক, 30টা কমেন্ট। দাদা বৌদির এই রূপকথার মতো প্রেমটার পাশে ওর আর সৌম্যর দাম্পত্যটা যেন বড্ড ফিকে মনে হয় আলোলিকার। দাদাদের জীবনটা যেন বড় বেশি তারা ঝলমলে সুন্দর। বিভিন্ন পার্টি অ্যাটেন্ড থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্টে লাঞ্চ ডিনার। সব থেকে ভালো লাগার অংশ সুন্দর ক্যাপশন দিয়ে ফটো আপলোড। এরকম রোম্যান্টিক হাজব্যান্ড সাজানো জীবন কে না চায়? আলোর বিয়ের 1 মাসের মধ্যেই একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে দাদার বিয়ের জন্য সম্বন্ধ হয়েছিল। দাদা যে চিরকালই সুন্দরী মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল তা অজানা ছিল না আলো বা ওর মা বাবার। বৌদিকে এক দেখাতেই মুগ্ধ হয়ে গিয়েছিল দাদা। ব্যাস, তার পরের মাসেই 4 হাত 1। তবু ওই 1 মাসের মধ্যেই রীতিমতো জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছিল দুই বাড়ি থেকে। কলকাতার সেরা ওয়েডিং ফটোগ্রাফারকে দিয়ে কভার করানো হয়েছিল প্রি ওয়েডিং টু প্রি হানিমুন। আলোর বেলায় এসব কিছুই হয়নি। আর 5টা সাধারণ বিয়ের মতোই হয়েছিল ওদের বিয়েটা। সৌম্য সরাসরি বলেছিল ওর নাকি এসবে বড্ড অস্বস্তি হয়। এসব ভাবতে ভাবতেই হঠাৎ সুচন্দ্রার বলা কথাটা মনে পড়তে বুকটা ছ্যাঁত করে উঠল আলোর। জানিস আলো, এখন মনে হয় অ্যারেঞ্জ ম্যারেজ অনেক ভালো। নতুন মানুষ, অচেনা সম্পর্ক, সব মিলিয়ে বেশ একটা থ্রিলিং ব্যাপার। এই দেখ, 2 বছরেই কেমন সব বাসি হয়ে গেছে। আসলে সবই তো চেনা রে, নতুন করে পাবার আর কিছুই নেই। কথাটা বলে যদিও হেসে গড়িয়ে পড়েছিল সুচন্দ্রা, তবু কথাটা আজও বড্ড ভাবায় আলোকে। সৌম্যর নিষ্প্রিয়তার কারণ কি তবে এটাই? নতুন করে পাবার আর কিছু নেই বলেই নতুন করে হারাবার ভয়ও নেই। এই সৌম্যই একসময় কাঠফাটা রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো আলোকে এক ঝলক দেখার জন্য। আজ পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলতেও নাকি অস্বস্তি হয় ওর। ভালোবাসাটা যে আছে সেটা উপলব্ধি করে আলো, কিন্তু ভালোবাসাটা যেন বড্ড ডাল ভাতে ভালোবাসা। দাদা বৌদির এই স্পার্কটা যেন কোথাও মিসিং ওদের সম্পর্কে। ফোনটাকে সোফার উপর ছুঁড়ে ফেলে আবার প্যাকিংয়ে মন দিল আলো। কলিং বেলের আওয়াজে দরজা খুলতেই মুখে চেনা এক চিলতে হাসি নিয়ে ঘরে ঢুকলো সৌম্য। শোনো, ফ্লিপকার্টে তোমার জন্য ওই নয়েজ ক্যান্সেলেশন মাইকের অর্ডারটা দিয়ে দিয়েছি। অভিকের সঙ্গেও কথা হয়েছে। তুমি আবৃত্তিগুলো রেকর্ড করে ওকে পাঠিয়ে দিও, ও এডিট করে দেবে। ব্যাস, আর কি, ঘুরে এসে লেগে পড়ো। কেন এসব করছো বলো তো? আমাকে ইন্টারভিউগুলো দিতে দিচ্ছ না? কি হবে আলো চাকরি করে? এই প্রেশার, সারা বছর কাজ করেও লবিবাজির জন্য পিছিয়ে পড়া। চাকরি আমাদের মতো ছাপোষাদের জন্য। তোমার মতো একটা মেয়ে যার ট্যালেন্ট আছে, কেন এক্সপোজার পাবে না তুমি? সৌম্য, দিল্লির মতো একটা শহরে আমাদের দুজনেরই কত খরচ, তারপর আবার এসবের জন্য। খুব জোরে হেসে ওঠে সৌম্য। তারপর আলোর গালটা টিপে বলল, পাগলিটা এত বড় হলো কবে? হিসেব করতে শিখে গেল। শোনো, একবার তুমি রোজগার করতে শুরু করো, আমি তখন হাউস হাজব্যান্ড হয়ে যাব, ঘর সামলাবো। সৌম্যর কথায় হেসে ফেলে আলো, বলে, হ্যাঁ হ্যাঁ, ওই গাছে কাঁঠাল আর গোপে তেল দিয়েই বসে থাকো তুমি। মিলিয়ে নিও আমার কথা, স্বপ্নটাকে হেরে যেতে দিও না আলো। আলো অবাক হয়ে দেখতে থাকে সৌম্যকে। কোনোদিন বাবা মা ওর জন্য এভাবে ভেবেছে বলে তো মনে পড়ে না। এত বোঝে, অথচ আলোর মনটা যেন এত বছরেও পড়ে উঠতে পারল না সৌম্য।
কখনো খুব ইচ্ছে হয় সৌম্যও লিখুক এক লাইন ওর জন্য, সবাইকে সাক্ষী রেখে। কখনো কাজের ফাঁকে একটা মিস ইউ SMS ঢুকুক ওর ফোনে। কিন্তু এসব কিছুতেই তীব্র আপত্তি সৌম্যের। মুখের উপর বলেই দেয় এসব ছেলে মানুষই নাকি ওর দ্বারা হয় না। SMS টাইপের আগে নাকি কল করে কথা বলে নেওয়া যায়। সৌম্য বাথরুমে ঢুকতেই প্যাকিংয়ে হাত লাগালো আলোলিকা। এতদিন পর নিজের শহরে ফেরা, তাও আবার পুজোয়। দুই বাড়ির সবার জন্য গুছিয়ে শপিং করেছে আলো আর সৌম্য। মনে মনে একটু অভিমানও হয়েছে সৌম্যের উপর। চাইলেই কি আর দুটো দিন ম্যানেজ করতে পারতো না সৌম্য? হাজার হোক বিয়ের পর প্রথম পুজো, একবার বললেও না যে তুমি থেকে যাও, যেও না, বরং উদ্যোগ নিয়ে টিকিট কেটে দিল। যাক, এসব নিয়ে আর ভেবে লাভ নেই, যেতে যখন হবেই তখন তার ব্যবস্থা করাই ভালো। ষষ্ঠী সপ্তমীটা শ্বশুর শাশুড়ির সঙ্গে কাটিয়ে অষ্টমীর সকালে বাপের বাড়িতে এলো আলোলিকা। ঢুকেই রান্নাঘর থেকে লুচি আর সাদা আলুর তরকারির গন্ধটা ওকে নস্টালজিক করে তুলেছিল। সেই ঠাকুরমার আমল থেকে বরাদ্দ অষ্টমীর সকালে ফুলকো লুচি আর তরকারি। বাড়িতে পা রাখতেই যেন ছোটবেলাটা ফিরে আসছিল। দাদার লেগ পুলিং, বাবার আদর মাখা বকুনি, মায়ের সঙ্গে ঝগড়া, সব কিছু থেকেও যেন কি একটা মিস করছিল আলো। বোধহয় সৌম্যের উপস্থিতিটা। খারাপ লাগাটা আরও বাড়িয়ে দিচ্ছিল পুজো প্যান্ডেলে বসে সবাইকে জোড়ায় জোড়ায় ঘুরতে দেখে। সৌম্য যে কেন এত আনরোম্যান্টিক, এটা কি বিশ্বাসযোগ্য যে ম্যানেজ করলে একটা দিনও এক্সট্রা ছুটি পাওয়া যায় না? পাড়ার প্যান্ডেলে বসে মনে পড়ছিল অনেক পুরনো কথা। বাবা মা দাদাকে লুকিয়ে সৌম্যের সাইকেলে চেপে গলিতে গলিতে ঘোরা, ফুচকা খাওয়া। আজকে সৌম্য যেন বড্ড বেশি পরিণত। শুধু তাই নয়, পরিমিতও বটে। হঠাৎ পাড়ার বৌদিরা খুব জোরাজুরি করতে লাগলো আলোকে ঢাকের সঙ্গে নাচার জন্য। নিজেকে সামলে নিয়ে আলো বলল, তোমরা নাচো, আমি ছবি তুলব। মুহূর্তগুলো নিজের DSLR-এ বন্দি করতে করতে মনে হচ্ছিল সত্যিই দুর্গাপুজোর এই ক্রেজটা বোধহয় অন্য কোথাও নেই। এই পরিবেশ ছেড়ে আর বাড়িতে ফিরতে ইচ্ছে করছিল না আলোর। বাড়ি গেলে সেই একঘেয়ে মন খারাপরা ভিড় জমাবে। আর বাড়ি গিয়েও কিছু করার তো নেই। দাদা বৌদির আজ সারা রাত ঘোরার প্ল্যান। ওকেও যেতে বলেছে যদিও, তবু কাবাব মে হাড্ডি হতে ইচ্ছে করে না। তার থেকে ওরা থাকুক ওদের মতো। ওদের মিষ্টি প্রেমে বাধা না হওয়াই ভালো। এমনিতেও বৌদির সঙ্গে খুব একটা ভাব হয়নি ওর। বৌদির তরফে হাত বাড়ানোর কোনো চেষ্টাই নেই। কী রে আলো? আরে ওই আলো! মায়ের ডাকে চমকে উঠল আলো। আলো থতমত খাওয়া মুখের দিকে তাকিয়ে মা জিজ্ঞেস করলেন, কি ভাবছিলি রে? আচ্ছা ছাড়, শোন না, আরে আমি ভুল করে ডুপ্লিকেট চাবিটা নিয়ে এসেছি। একটু বাড়ি যা না মা, অভিদের এটা দিয়ে মেন চাবিটা নিয়ে আয়। বাড়ির সামনের বাগানটা পেরিয়ে গেটটা আস্তে করে খুলল আলো। ডাইনিংয়ের আলোটা জ্বালিয়ে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে দাদার ঘরের সামনে গিয়ে দাঁড়ালো ধীরে ধীরে। দাদার বরাবরই প্রাইভেসি পছন্দ হয়, এই ভিতরের ঘরটাই বরাদ্দ হয়েছিল ওর জন্য। এই ঘরের আওয়াজ নিচ থেকে শোনাই যায় না প্রায়। দরজার এপাশ থেকে আলো শুনতে পেল দাদা হিসিয়ে বলছে, বুঝি না এত সাজগোজ করে কোথায় যাচ্ছ? বাবা মার চোখে ধুলো দিয়ে একসঙ্গে বেরোনোই সার। যাচ্ছ তো সৌম্যকের সঙ্গে ঘুরতে। তো তুমি যেন ধোয়া তুলসী পাতা। তোমারও তো প্ল্যানিং আছে, ঋদ্ধিদের বাড়িতে বসে সারা রাত মাল খাবে। দিয়া থাকবে না ওখানে? বেশ ঝাঁঝিয়ে বলল বৌদি। বেশ করব, যাব। দিয়া আমার বসের ডান হাত, ওকে খুশি করলে অন্তত প্রমোশনটা পাওয়া যাবে। শোনো, বিয়ের সময় তোমাকে বলেই দিয়েছিলাম আমরা কেউ কারোর স্পেসে ঢুকবো না। তুমি এসব এখন কেন বলছো আমায়? তুমি কেন তুলনা করছো আমাকে সৌম্যকের সঙ্গে? কি করিনি আমি তোমার জন্য? বিদেশে হানিমুন, প্রতিটা উইকেন্ডে মুভি, ডিনার, ক্রেডিট কার্ডের বিল কোথায় পৌঁছেছে জানো? তবু আজ কি বলছো আমি নাকি হিপোক্রিট? হিপোক্রিটই তো। সব কিছু করো তো ফেসবুকে লোক দেখিয়ে ঋদ্ধি আর দীপকে টেক্কা দেবে বলে, আর তোমার এক্সকে দেখানোর জন্য। বিয়ে করে শেষ হয়ে গেল আমার জীবনটা। তো টেক ইওর কল না? তাই করতাম, কিন্তু সোশ্যালি ডিভোর্সের তকমাটা সেঁটে যাবে না? কথাটা বলে এক প্রকার বিধ্বস্ত হয়ে বিছানায় বসে পড়ল বৌদি। কাদা ছোঁড়াছুড়িটা আর নিতে পারছিল না আলোলিকা। খুব হালকা করে দরজায় টোকা মেরে খুব সাধারণভাবে বলল চাবির কথা।
দুজনে যেন ভূত দেখার মতো দেখছিল আলোলিকাকে। বাড়ি থেকে বেরিয়ে কিছুতেই যেন হিসেব মেলাতে পারছিল না আলোলিকা। এত সুখ, এত ভালোবাসা, সব বন্ধু আর কলিগদের দেখানোর জন্য। এদিকে দুজনের মধ্যে ধীরে ধীরে বাসা করছে হিংসা, দ্বন্দ্ব আর অবিশ্বাস। ওর নিজের দাদার এই রূপটা এত ভয়ঙ্কর ভাবতে পারছিল না আলো। দুটো মানুষের মধ্যে কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, শুধু লোক দেখানো পুতুল খেলার সংসার। বিয়ে হয়ে গেলে স্বাধীনতা থাকবে না, এমনটা সেও মানতে নারাজ। তবু স্বামী স্ত্রীর মধ্যে স্বচ্ছতা থাকবে না। আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে গেল দাদা বৌদি। আরও অবাক হয়ে গেল আলো ঠিক মিনিট 5 আগে আপলোড করা দাদা বৌদির সেলফিটা দেখে। কি অদ্ভুত স্বপ্নের রাজ্যে বাস করছে দুজনে। নিজেদের একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ভার্চুয়ালি হ্যাপি, ব্যাস তাতেই খুশি ওরা। আজ কেন জানে না বড্ড দেখতে ইচ্ছে করছে সৌম্যকে। দুদিন অভিমানে ঠিক করে কথাই বলা হয়নি ছেলেটার সঙ্গে। কি করছে কে জানে। ওকে ফোন করতেই ও প্রান্তে মহিলা কণ্ঠ বলে উঠল, নট রিচেবল। সন্ধি পুজো শুরু হলো তখন প্রায় রাত 1:20। প্রদীপগুলো জ্বলে উঠছে একটা একটা করে। চারিপাশে শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মাতোয়ারা। নিজের প্রদীপটা সবে জ্বালিয়েছে, চোখটা তুলে তাকাতেই থমকে গেল আলো। নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিল না। সামনে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সৌম্য। ওকে দেখে এক প্রকার দৌড়েই গেল আলো। থতমত খেয়ে জিজ্ঞেস করলো, তুমি? কি করব, ছুটি পাচ্ছিলাম না। ওহ, কিভাবে যে ম্যানেজ করেছি। এভাবে চলে এলে, জানালে না একবারও। খুব দেখতে ইচ্ছে করছিল তোমায়। আস্তে আস্তে কানের কাছে মুখ নিয়ে এসে বলল সৌম্য। একটু থেমে আবার বলল, আসলে জানাইনি। যদি ম্যানেজ করতে না পারতাম তুমি দুঃখ পেতে। পাশ থেকে আলোর মা হন্তদন্ত হয়ে এসে বলল, চলো বাবা, এখানে দাঁড়িয়েই সব কথা বলে ফেলবে নাকি? চলো বাড়ি যাই। বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে সৌম্যকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো আলোলিকা। ওর চোখের জলে ভেসে যাচ্ছিল সৌম্যের বুক। খুব আলতো করে আলোর মাথায় হাত রেখে সৌম্য জিজ্ঞাসা করলো, কি হয়েছে বেবি? কিছু তো বলো। আজ আর কিছু বলতে ইচ্ছে করছে না আলোর। শুধু সময়টাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা চলছে অবিরত। মনে পড়ছে ফিলোজফির বইয়ে পড়া লাইনটা, যা কিছু চকচকে তাই সোনা নয়। আরও শক্ত করে সৌম্যকে জড়িয়ে ধরল আলো। আদরের সোহাগে নতুন করে আবিষ্কৃত হলো অভিমানের ধুলোয় ঢাকা পড়ে থাকা ভালোবাসাটা। সৌম্যের বুকে মাথা রেখে একটা সোজা হিসেব কষে আলো। লোক দেখানো ভালোবাসার চেয়ে পারস্পরিক বিশ্বাস আর ভালোবাসায় মোড়া সম্পর্ক ঠিক কতটা দামি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।